বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট তারা যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার উইদিন 3 to 6 মান্থের মধ্যে তাদের উচিত ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দিয়ে তাদের সরে যাওয়া। তিনি বলেছেন সুন্দরবনকে উনি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে চান। 2001-এ তারা আমাদের সাথে আমাদের ছাত্রছায়া থেকে সারা বাংলাদেশে 4.32% ভোট পেয়েছে। আপনি 2008-এ 4.62%, এখনো কিন্তু আন্ডার 5%। আপনারা জানেন যে আমাদের দেশের মোট জনসংখ্যার 28% হলো তরুণ সমাজ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে 28% তরুণ সমাজ আমাদের টোটাল ভোটারের প্রায় 4.60 লক্ষ, এটা বিশাল একটা সংখ্যা। এবং আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে পরিবর্তিত হয়েছে, আমাদের দেশের ছাত্র জনতা সহ সর্বশ্রেণীর মানুষের মন ও মস্তিষ্কে পরিবর্তন, এবং সেই পরিবর্তনের জায়গা থেকে বিএনপি নতুন কালীগঞ্জ করার যে মনোবাসনা, সেই মনোবাসনার জায়গা থেকে এবং জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে আমার বিশ্বাস সারা বাংলাদেশে, এটা শুধু আমার ক্ষেত্রে না, আমাদের প্রায় 70 ঊর্ধ্ব তরুণ প্রার্থীকেই মনোনীত করা হয়েছে। অবশ্যই যেহেতু আমার একটা ইচ্ছে ছিল যে আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এবং সেই ইচ্ছার জায়গা থেকেই আমি দীর্ঘদিন ধরে আসন নিয়ে কাজ করছি। আমার দল যেহেতু আমাকে মনোনীত করেছে, তো আমার অবশ্যই এটা ভালো লাগা, আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমি পার করছি, এবং স্বপ্ন দেখছি আগামী দিনে এই ভালো লাগার যে মুহূর্তগুলো, এগুলোকে মানুষের জন্য কাজ করে, মানুষকেও যেন আমার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে তাদের যেন ইচ্ছার প্রতিফলনটা আমার কাজের মধ্য দিয়ে ঘটে, এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে, সেই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে কাজ। বিগত 17 বছর যে সরকারটি অবৈধভাবে এই দেশটি পরিচালনা করেছে, এই দেশের মানুষের স্পেশালি যুব সমাজের নীতি নৈতিকতার জায়গাটি আমাদের ছাত্র সমাজ বলেন, যুব সমাজ বলেন, তারা এটা থেকে অনেক দূরে সরে গেছে। অপশাসনের কারণে, অপরাজনীতির কারণে, অপসংস্কৃতির কারণে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছেন এখান থেকে 2.5 বছর আগে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যদি আমরা সঠিকভাবে প্রণয়ন করতে পারি এবং এটাকে বাস্তবায়ন করতে পারি, ঘুষ, দুর্নীতি, মাদক সহ অন্যান্য যে বিষয়গুলো, এগুলো প্রতিহত করা এবং যুব সমাজকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে সম্পৃক্ত করে আগামী দিনে রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে কাজে লাগানোর কিছু মহাপরিকল্পনা তারেক রহমান সাহেব হাতে নিয়েছেন, সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমার বিশ্বাস আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। সুন্দরবনকে কেন্দ্র করে মহাপরিকল্পনা বা চিন্তা তো যারা এই আসনে নির্বাচন করে সবটাকে তারা প্রত্যেকেরই আছে, আমারও আছে, আমার এখনো আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এখান থেকে 1 বছর আগে তালা কলরোয়ার একটা প্রোগ্রামে উনি ভার্চুয়ালি কানেক্ট হয়ে উনি একটা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। উনি বলেছেন সুন্দরবনকে উনি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে চান। পূর্ববর্তী এলাকা হওয়া এবং সুন্দরবনের কোল ঘেঁষে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে আমাদের অবস্থান। এখানে আপনারা জানেন প্রতি বছর কোনো না কোনো ন্যাচারাল ডিজাস্টারে আমাদের প্রায় 7টা ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং এই 7টা ইউনিয়নের প্রায় 3 লক্ষাধিক মানুষ তারা খুবই মানবতার জীবনযাপন করে। এখানে আমাদের সুপেয় পানির ব্যাপক ঘাটতি আছে, আমাদের পার্মানেন্ট ভেড়িবাঁধের প্রয়োজন আছে, রিমোট এলাকাগুলোতে কোনো হসপিটাল নাই। ইভেন এখান থেকে 3 দিন আগে দেখলাম যে গাবুরাতে একটা গর্ভবতী নারীকে শ্যামনগর হাসপাতালে নিয়ে আসার জন্য মোটর বাইকে তাকে উঠানো হয়েছে। ওখানে রাস্তার অবস্থা এত খারাপ যে পরিমাণ ধাক্কা ওনার লেগেছে, সে প্রতিমধ্যে উনি এবং ওনার সন্তান দুজনে মৃত্যুবরণ করে। এটা অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টের আমাদের উপকূলবর্তী মানুষের জন্য। তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন, আলটিমেটলি উনি যদি সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে তোলেন, তাহলে আমাদের যত চাওয়া, প্রান্তিক মানুষের যত চাওয়া, উপকূলবর্তী মানুষের যত চাওয়া, সব চাওয়াগুলোই কিন্তু একটা ফুল প্যাকেজ হিসেবে ওই প্রকল্পের মধ্যেই কিন্তু চলে আসে। সুন্দরবন যদি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়, তাহলে এখানে আপনার বেড়িবাঁধের সমাধান হবে, এখানে হোটেল, রিসোর্ট সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান করে উঠবে, এলাকার মানুষের কর্মসংস্থান হবে, সুপ্রিয় পানির ব্যবস্থা হবে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে। আলটিমেটলি সুন্দরবন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হলে আমাদের আবার ইন্ডিভিজুয়ালি কোনো পরিকল্পনা নেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। ওটা বাস্তবায়িত হলে এলাকার মানুষের সকল চাওয়া, যে ন্যাচারাল ডিজাস্টার যেগুলো হয়, সেই চাওয়াগুলো পূর্ণ হবে। এখানে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে আছেন, এটা ওনাদের দায়িত্ব। সংখ্যা তো অবশ্যই আছে, কারণ এই নির্বাচনটা ছিল বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন। গত 17 বছর মানুষ আন্দোলন করেছে শুধুমাত্র তাদের গণতান্ত্রিক অধিকার এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করার জন্য, দেশের মালিকানা বুঝে নেওয়ার জন্য। সেই জায়গাটা সরকার, বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট তারা যখন
দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার উইদিন 3 to 6 মান্থের মধ্যে তাদের উচিত ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দিয়ে তাদের সরে যাওয়া, কিন্তু তারা সেখানে ফেল করেছে আমি বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে, মনে হয়েছে যথেষ্ট সদিচ্ছার অভাব ছিল। বাট দেশের প্রয়োজনে তারা আবার ট্র্যাকে ফিরে এসেছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধেই তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে এবং সেটিকে সামনে রেখেই আপনি যে দলটির নাম বললেন তারা তাদের প্রার্থী বহু আগেই ঘোষণা করেছে, কিন্তু এর মধ্যে নানানভাবে তারা নানান ধরনের দাবি দেওয়া নিয়ে সামনে সেই নির্বাচনকে তারা মনোনীত করতে চায়। ওয়ারএস বিএনপি আপনারা জানেন গত 3 তারিখে 237 আসনের মনোনয়ন ঘোষণা করেছে এবং অন্যান্য ছোট ছোট দল বিএনপি ঘোষণার সাথে সাথে তারাও মাঠে নেমে পড়েছে, তারাও তাদের মনোনয়ন সারা বাংলাদেশে একটা নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি সরকার যত সময় তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন দিবে এবং যত সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। আপনি যদি তাদের জন্মলগ্ন থেকে আজ অবধি ট্র্যাক রেকর্ড দেখেন, গুগল উইকিপিডিয়াতে যে যদি জামাতের প্রাপ্ত ভোট পার্সেন্টেজ যদি দেখেন, 2001 এবং 2008 এর কথা যদি আমি বলি, 2001-এ তারা আমাদের সাথে আমাদের ছত্রছায়ায় থেকে সারা বাংলাদেশে 4.32% ভোট পেয়েছে। আপনি 2008-এ 4.62%, এখনো কিন্তু আন্ডার 5%। তো একজন স্বপ্নের মধ্যে অনেক ধরনের কল্পনা করতে পারে, কল্পনা করাটাই স্বাভাবিক, কারণ স্বপ্নের রাজ্যে আপনি ভাসতে পারেন, কাউকে তো টাকা পয়সা দেওয়া লাগে না। তো বাস্তবতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এবং বিএনপিকেই বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি দলের চূড়ান্ত পর্যায়ে দলের সিদ্ধান্তকে মেনে নিয়েই সবাই একসাথে মিলেমিশে কাজ করবে। 7-4-এর ব্যাপারে আপনি যেটা আমাকে জিজ্ঞাসা করলেন, এখানে গত 16 অক্টোবর আমাদের পার্টির অ্যাক্টিভ চেয়ারম্যান সাহেব গুলশান অফিসের মাধ্যমে একটা কনফারেন্স কলে আমাকে কানেক্ট করেন এবং সেখানে উনি আমাকে নিশ্চিত করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 7-4 থেকে দল আমার কথা ভাবছে এবং আমাকে এই নির্বাচনটা করতে হবে এবং উনি আমাকে কিছু নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী পরবর্তী দিন থেকে আমি সমন্বয়ের কাজ করছি। এখন অব্দি আপনারা জেনে খুশি হবেন, একটু আগে যিনি আসলেন উনিও কিন্তু একজন মনোনয়ন প্রত্যাশী, আরেকজন বাসে গেলে এই মনোনয়ন 2018 সালে দলের প্রাথমিক মনোনয়ন উনি পেয়েছিলেন। উনি এবং এমএল স্ত্রী কিন্তু ভাইস চেয়ারম্যান, উনিও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাদের মধ্যে মানে শুধুমাত্র একজন মাত্র ব্যক্তি আমাদের সাবেক উপজেলা সভাপতি, উনি বাদে আর যারা আছেন সকলের সাথে সকলেই বিএনপি দলের এবং আমাদের প্রিয় নেতার নির্দেশনাকে মেনেই আমরা মোটামুটি একীভূত হয়েছে এবং একসাথে কাজ করছি।